আজ সংসারের সব কাজ একা হাতে গুছিয়ে চলে গেলাম সবাই মিলে একটা শ্রাদ্ধের অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল দেখো সব কাজ করতে শুরু করে দিয়েছি। আর আজকে ভাবছি রান্নাঘরটা ডিপ ক্লিন করে একদম সুন্দর করে গুছাবো। তো চলো রান্নাঘরের দিকে যাব, তার আগে ঘরগুলো গুছিয়ে নিই। আর আগের দিন তো বেড কভারটা পাল্টিয়েছি, সেই কারণে এটা এখন কয়দিন থাকবে, এটা এখন আর পাল্টাবো না, সেটাই ভাবছিলাম। তারপর রান্নাঘরে এসেছি, এইদিকে আলু ভাজা করতে হবে, কেননা আমার শ্বশুর কাজে যাবে। তো সেই কারণে আলু ভাজা করতে হবে, তাই আলু কাটতে বসে পড়েছি। এরপর রান্না করতে শুরু করে দেব। তো দেখো আলু কাটা প্রায় হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে বলতে চলো আলুগুলো ধুয়ে নিয়ে আসি। তো এগুলো তার আগে গুটিয়ে নিই, তারপরে আমি কলে চলে যাব আলু ধুতে, তারপর রান্না করতে বসে পড়বো। আর এই যে এগুলো একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, পরে গিয়ে ফেলে দেবো এগুলো। আর এই সামনে পড়ে থাকলে তো দেখতে ভালো লাগে না, সেই কারণে আর কি। তারপর দেখো আলু ধুয়ে নিয়ে এসে কড়াইটা একবারে চাপিয়ে দিয়েছি। এরপর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এরপর আলুটা ভেজে নেব। আর সব থেকে বড় কাজ হচ্ছে এটাই আমার, কারণ আমার শ্বশুর সকাল সকাল কাজে চলে যায়। তো খুব তাড়াতাড়ি ওনাকে কিছু না কিছু খাবার আমাকে জোগাড় করে দিতে হয়, তাহলে খুব ভালো হয় আর কি। আর যদি কোনো দিন না দিতে পারি, মানে মাঝে মাঝে খুবই কাজের চাপ থাকে, আমার জোগাড় করে উঠতে পারি না, তো উনি চলে যায়, তখন খুব খারাপ লাগে। সেই কারণে আমি চেষ্টা করি সবসময় ওনাকে যেন একটু খাবার জোগাড় করে দিতে তাড়াতাড়ি, উনি যেন খেয়ে চলে যেতে পারে। তো সেইভাবেই আজকেও লেগে পড়েছি। এই যে ঠাম্মা বলেছিল সকালবেলা যে খাবার কিছু নেই, একটা আলু ভাজা রেখে দিস, মানে ভাত আছে ঠান্ডা, আলু ভেজে রেখে দিস তাহলে হয়ে যাবে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি করে আলুটা কেটে আগে আলু ভাজতে চলে এসেছি, তারপরে এই আলু ভাজতে ভাজতে আমি টুকটাক সব কাজগুলো করে ফেলবো। তোমরা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর দেখতেই পাচ্ছ রান্নাঘরটার কি অবস্থা হয়ে রয়েছে। আর আমি একদিন রান্নাঘরে হাত না দিলে এইভাবে খিচিয়ে থাকে। আর এটা হচ্ছে আমার ঠাকুমার সুবিধার রান্নাঘর, মানে এরকমভাবে খিচিয়ে থাকলে ঠাকুমার সুবিধা হয় জিনিসপত্র খুঁজতে। আর আমি যদি গুছিয়ে রাখি তাহলে ঠাকুমা মানে কিছু খুঁজে পায় না আর কি। তো কি আর বলবো, ওরা আদিম যুগের মানুষ, ওদের ওটাতেই সুবিধা, কিছু বলার নেই। ওরা সৌন্দর্য বোঝে না, সুন্দর করে রাখলে সুন্দর করে রাখতে পারে না, ওরা কখনো রাখেনি, পারবে কি করে সেটাই বলো। যাই হোক, তারপর দেখো এই দেখো রান্নাও করছি, একে একে আমি আলু ভাজাটাও ভালো করে নেড়ে নিচ্ছি। মানে এইদিকেও করছি ওইদিকেও করছি, নাহলে আলু ভাজাটাও তো পুড়ে যাবে। আর এদিকে কিন্তু গ্যাস আমি একদম লো ফ্লেমেই রেখেছি, তারপরেও একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে নিচ দিয়ে লেগে যাবে যেহেতু। তো সেই কারণে তারপরে এই যে একে একে যা আছে সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি, যেটা যেখানকার রাখার জায়গা। তাও আমি এইখানে ওই টেবিলটার মধ্যে যে বাসনগুলো রাখছি, ওখানটায় আমি সারাদিনে 3-4 বার গুছিয়েছি, কারণ আমি একভাবে রাখছি, ওরা একভাবে রাখছে। রাতের বেলা গিয়ে আবার গুছিয়েছিলাম। তো মাথা গরম হয়ে গেছে একদম, কি আর বলবো। মানে আমার রাখা মনে কারোর সুন্দর লাগে না, পছন্দ লাগে না, কি আর বলবো, কিছু বলার নেই। যাই হোক, তো এইভাবেই সংসার করতে হবে। এই খুঁটিনাটি মানে টুকটাক মুখ কালাকালি হবে, এটা পছন্দ হবে না এর, ওটা পছন্দ হবে না এর, এই আমার পছন্দ হচ্ছে না, ওদের পছন্দ হচ্ছে না, এইভাবেই সংসার করতে হবে। কিচ্ছু করার নেই, এর নামই হচ্ছে সংসার। যাই হোক, এরপরে আমি একে একে যে নাতাগুলো ছিল সেগুলোও ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ ওগুলো ভাঁজ টাজ করে রাখলে দেখতে ভালো লাগে, ওগুলো ছিটিয়ে টিটিয়ে রাখলে দেখতে একদমই ভালো লাগে না। তো একে একে সবগুলোই ভাঁজ করে আমি রেখে দিলাম। আর ওইদিকে তো আমি আলু ভাজাটাও বারবার এসে নেড়ে দিচ্ছি। আর এখানে একটা আলুর গামলা ছিল, সেটাও সরিয়ে দিলাম। এইগুলো সরাতে সরাতেই আমার অর্ধেক দিন কাবার হয়ে যায়। প্রত্যেক দিন আমার এইগুলো গোছাতে গোছাতে অর্ধেক দিন কাবার হয়ে যায়। মানে একটু যদি গোছানো থাকে। আর একটা কথা খেয়াল রাখবে, যখন একটা বাড়িতে কেউ গুছিয়ে রাখছে না, তার সাথে সাথে সেইভাবে গুছিয়ে রাখার যদি চেষ্টা করা হয় না, তাহলে সেই বাড়ি কখনোই এলোমেলো থাকে না, সেই বাড়ি কখনোই অপরিষ্কার থাকে না, সবসময় পরিষ্কারই থাকে, সবসময় গোছানো গাছানোই থাকে। তো বাড়ির একা হাতে কখনো গোছানো গাছানো হয় না। বাড়ির যে কটা সদস্য আছে সবাইকেই একটু একটু করে হলেও চেষ্টা করতে হয় যে না, এটা যেখানকার জিনিস সেখানে রাখি, তাহলে জিনিসপত্র গুছিয়ে গোছানো গাছানো থাকে আর কি। তো এখন কি বলবো, অত বুঝাতে পারবো না আমি সবাইকে। না পারলে আমি কি করব বলো, আমাকেই কষ্ট করে মানে অনেকক্ষণ ধরে গোছাতে হয়, কিছু করার নেই, করতে হবে। যাই হোক, তারপর দেখো এইদিকে রান্নাঘরটা কিন্তু ঝাড়টার দেওয়া হয়ে গেছে, আর আমি এক বালতি জল এনে আগেই রেখে দিয়েছিলাম। তো ওইটা নিয়ে আমি এখন ঘরটাও মুছে ফেলবো। আর আমার শাশুড়ি মা বলে গেছিলো ঘরটা মুছতে, তো সেই কারণে আর কি। আলু ভাজা কিন্তু হয়ে গেছে, মিটকেসে তুলে ফেলেছি আলু ভাজা। তো চলো এবার ঘরটা সুন্দর করে মুছে নিই। তো তার আগে এই যে একটু ফিনাইল দিয়ে দিই, তারপরে ঘরটা মুছতে শুরু করে দিই। আর প্রথমে এই কোনা দিকটাই চলে আসলাম, কারণ এই কোনা দিকটা দিয়েই শুরু করতে হবে, তো সেই কারণেই আর কি। আর আমাদের
জানলা টালনা যা আছে সবগুলোই আমি একে একে মুছে নিলাম। আর এখানটা হলুদ দাগ রয়েছে, আম খেয়েছে। আমাদের বাড়িতে কেউ মানে নিচে একটা থালা বাটি পেতে নিতে পারে না, সবাই এরকম করেই মানে কি হিসাবে কাজ করে আমি বুঝতে পারি না, সবাই এরকম আনখেয়ালে কাজ করে ফেলে। তারপর দেখো এখানে কীরকম দাগ লেগে গেছে। আর আমাদের শানটা যেহেতু সাদা কালারের না, কোনো কিছু মানে একটু দাগ হলেই না পুরো বিচ্ছিরি দাগ হয়ে যায়। এখানটাতে যেখানটাতে আমি এখন বসে রয়েছি ওখানেও ঠাকুমা সবজি কেটে কেটে কষ লাগিয়ে ফেলেছে সবজি, ওখানটাতেও কিছুটা দাগ লেগে রয়েছে। ওই যে আমি একটু উঠানোর চেষ্টা করলাম, তাও উঠাতে পারলাম না। ওটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে মানে ঘষতে হবে, না হলে উঠবে না। তারপর এদিকে সিঁড়িটি যা আছে সবই আমি পরিষ্কার করে মুছে ফেললাম। আর ওইদিকে নিচের দিকটা না একটু নোংরা হয়েছিল, সেই কারণে ওই দিকটাও একটু ঝাড় দিতে হবে। তার আগে গ্যাসটা মুছতে চলে আসলাম, কারণ এখনই রান্না করে গেলাম যেহেতু নোংরা রয়েছে। আর তোমরা দেখতেই পেয়েছো রান্না করার সময় আমার গ্যাসটা কতটা নোংরা হয়েছিল, কারণ আমি 1-1.5 দিন ধরে গ্যাসটা মুছিনি সেই কারণে। আর এই যে গ্যাসটা পুরো চকচকে ঝকঝকে করে ফেলেছি। আর এই রান্নার মধ্যে সবথেকে গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে একদমই ভালো লাগে না। গ্যাস আর মশলার কোটো, এই দুটো জিনিস পরিষ্কার না থাকলে আমার অন্তত একদমই ভালো লাগে না। তো আমি সবসময় চেষ্টা করি রান্না শেষে মশলার কোটোগুলোও ধুয়ে ফেলার, আর এই গ্যাসটাকেও মুছে ফেলার। আর গ্যাসে রান্না করা তো আমাদের সচরাচর হয় না, উনানেই রান্না হয়। যখন গ্যাসে রান্না হয় তখন এরকম করে মুছে ফেলারই চেষ্টা করি। তারপরে গ্যাসের সামনে একটা কাপড় পাতি, সেটা এখন পেতে দেবো। চলো দেখো, এই যে এই কাপড়টা আমি এখন গ্যাসের সামনে পেতে দিচ্ছি, কারণ এটা গ্যাসের সামনে পাতলে ভালো হয়। আর ওই সানের মধ্যে পা দিয়ে অন্তত রান্না বান্না করতে হয় না, পাটা কীরকম ভিজা ভিজা লাগে সেই কারণে। তারপর এই যে দেখো বাইরে এসেছি, এখন বাইরে এসে ঠাকুমার দেখি কাপড় পরে রয়েছে, মার নাইটিটাও পরে রয়েছে বাসি কাপড়, তো সেটা এখন ধুয়ে দিচ্ছি। আর এই যে এটা এখন ধুয়ে মেলে দেবো। আর এখানে মান্তু এসেছিল, আর মান্তুর ওই যমজ মেয়ে দুটো এসেছিলো, তো ওরা এসে আমার সাথে পাগলের মতন করে দিচ্ছে, মিমি মিমি করে পাগল করে দিচ্ছে। তো ওরা এসে অনেকক্ষণ আমার সাথে গল্প করছিল, তো ওদের সাথে গল্প করতে করতে আমি এদিকে কাজ করে নিচ্ছিলাম। আর এদের এই মানে বাসি কাপড়টা না ধুয়ে দিলে তো শুকাবে না। আর আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, হালকা মেঘলা মেঘলা রয়েছে, সকাল থেকেই রোদ ওঠেনি। তারপর এই যে ভাত নিয়ে বসে পড়েছি, ভাত খাচ্ছি, মানে খুব খিদে পেয়ে গেছে, অনেকটাই বেলা হয়ে গেছে কাজ করতে করতে যেহেতু, তো সেই কারণে এই যে খেতে বসে পড়েছি আর খেয়ে নিচ্ছি। তারপর চলে গেছি একদম বাসন ধুতে, যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো। আর আমি তো একবারে রান্নাবান্না করে যা বাসন ছিল একবারে গুটিয়ে নিয়ে চলে এসেছি। আর আমার ঠাকুমা এরকম করে জায়গায় জায়গায় অল্প অল্প ঘাস দেখলে তুলে ফেলে, মানে সব সময় হাতে একটা কাজ নিয়ে থাকবেই উনি, কোনো সময় হাতে ফাঁকা রাখে না, মানে সব সময় হাতে একটা কাজ নিয়ে থাকবেই। তো সেই কারণে ওই দেখো ঘাসগুলো তুলতে শুরু করে দিয়েছে, আর একে একে সব তুলেও ফেলছে। আর এই যে আমি এদিকে বাসন মাজতেও বসে পড়েছি, বাসনগুলো মেজে ফেলছি, এরপর ধুয়ে নেব। তো বেশিক্ষণ আর দেখালাম না, অত বড় ভিডিও করার কোনো দরকার নেই। আর স্বাভাবিক একটা জিনিস দেখতে দেখতে মানুষের বোরিং লেগে যায়, সেই কারণে আমি সবসময় চেষ্টা করি তোমাদের ছোট ছোট করে জিনিসগুলো দেখানোর। তারপর এই যে দেখো বাসনগুলো কিন্তু আমার একে একে সব ধোয়া হয়ে গেছে, এরপর নিয়ে চলো উপর করে দিই। আর এই রান্নাঘরের সাইডটায় ঠাকুমা নিয়ে আসতে বললো, তাই আজকে এখানে নিয়ে আসলাম। ঠাম্মা বললো ওই দিকেই মানে সব কিছু গুছিয়ে তোলগা, নাহলে এইখান থেকে ওখান থেকে তুলতে সুবিধা হয় আর কি, এখান থেকে রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে নিলেই হয়ে যায়, আর ওখান থেকে একটু দূরে হয়ে যায়। আর স্বাভাবিক সামনের দিকটা বাসন রাখলে কি লোকজন এসে বসতে পারে না, সেই কারণে এই দিকটায় রাখতে বললো। এসে দেখি এখানটায় খুব নোংরা হয়ে রয়েছে, যেহেতু ঘরের নোংরাগুলো ফেলেছিলাম, তারপরে বাইরের নোংরাগুলোও রয়েছে। এই দিকটা ঝাড় দেওয়া হয় না, এই দিকটা অফ সাইড তো সবসময় হয় না, ওই রান্নাবান্না করতে আসলে কিংবা রান্নাবান্না হয়ে গেলে তখনই একমাত্র ঝাড় দেওয়া হয়, না হলে হয় না। তারপর দেখো একবারে স্নান করে চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এই শাড়িটা পরবো ভাবছি, আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ির মা শাড়ি। আর এই শাড়িটা পরতে আমার এত ভালো লাগে কি আর বলবো। তো মাকে বলছি, মা দেখো আমার চুলগুলো ছাড়া রয়েছে, কি ভালো লাগছে, এইভাবে চলে যাব। মা বলছে এখনই ঘেমে তুমি অস্থির হয়ে গেছে, এইভাবে গেলে তো মনে হয় মাথা ঘুরে পড়েই যাবে। তো দেখো চুলগুলো ছাড়া রয়েছে বলে আমি বলছি কি শাড়ির সাথে চুল ছেড়ে রাখলে না খুব ভালো লাগে দেখতে, তাই বলছিলাম আর কি। তো তারপর এখানে একটু চুলে সিরাম দিয়ে দিলাম, যেহেতু চুলটা একটু বাঁধবো সেই কারণে। আর মাকেই বলেছি চুলটা বেঁধে দিতে, আর আমি এখানে সিরাম দিয়ে নিচ্ছি, আর মা ওইদিকে শাড়ি বের করছে, মা শাড়ি পরবে সেই কারণে। তো এখানে আমি একটুখানি সিরাম দিয়ে দিলাম, তারপরে মাথাটা হালকা আঁচড়াতে আঁচড়াতে মাকে শাড়ি বের করে, ওই যে মা শাড়ি বের করতে বসে পড়েছে। মা আমি বলছি তাহলে তুমি শাড়িটা পরে আসো, তারপরে আমার মাথাটা আঁচড়িয়ে দেবা, মানে চুলটা বেঁধে দেবা। তারপর মা শাড়িটারি সব বের করে নিয়ে নিয়েছে। তারপর এখন মা ওইদিকে শাড়ি পরছে, আর আমি এদিকে চুলগুলো বেঁধে নিচ্ছিলাম, কারণ আমার হাতের কাজটা আমার হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমার চুল বাঁধতে খুব টাইম লাগে যেহেতু, সেই কারণে আর কি। তো আমি চুল কেটেছিলাম ইদানিং কয়েকদিন আগে, কিন্তু এখন থেকে চুলটা বড় হয়েছে। তো আমি যে তেলটা ইউজ করি
তেলটা প্রচণ্ড ভালো। তো সেই কারণেই আমি আরও বলছি, ওই তেলটা আমি মিনিমাম 4 বছর ধরে ইউজ করি, কন্টিনিউ ইউজ করে যাচ্ছি। তেলটা আমার ক্ষেত্রে তো উপকার হয়েছে, এখন কার হেয়ারে কেমন হবে সেটা আমি জানি না, আর আমার ক্ষেত্রে উপকার হয়েছে। আর হেয়ার তেলের ওপরই যে ডিপেন্ডেন্ট সেটা না, কিছু কিছু উপকরণ আছে, কিছু কিছু নিয়ম আছে, সেগুলো মেনে চললে অবশ্যই হেয়ার ফল হবে না, তারপরে কোনো চুল ফাটবে না, সবসময় ভালো থাকবে। তো ওগুলো মেনে চললেই হয়েছে, চুলকে একটু যত্ন করতে হয়, এটাই যা। তো আমি যতটুকু পারি চেষ্টা করি, যত্ন করি, মানে সবসময় যে সচরাচর যত্ন করি ওরকম না। তারপরে মাকেও আমি এদিকে বেনুনি করে দিয়েছি, শাড়িটা ধরে দিয়েছি, তারপরে এদিকে চুল অর্ধেক আঁচড়িয়ে আমি রেখে দিয়েছি। মাকে বললাম তুমি তাড়াতাড়ি করে আমার চুলটা বেঁধে দাও। তো মা এদিকে আমার চুলে বেনুনি করে দিচ্ছিল, আর এদিকে মাকেও তো আমি শাড়ি টাড়ি মানে পরিয়ে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি। তো ওটা দেখানো হয়নি। তো আমি এরকমই করি সবসময়, আমি মাকে রেডি টেডি করে দিই, তোমাদেরকে আর শেয়ার করতে পারি না। কিন্তু আজকে আমারটা অন্তত শেয়ার করতে পেরেছি, মানে আমরা দুজনাই এরকম দুজনকে রেডি করিয়ে দিই, তোমাদেরকে শেয়ার করতে পারি না। আর জানি এই মোমেন্টগুলো দেখতে ভালো লাগে, আমিও একটু স্মৃতি হিসাবে রাখতে চাই, কিন্তু সেটাও আমি পারি না, ভুলে যাই। মানে রেডি হতে এত ব্যস্ততার মধ্যে পড়ে যাই যে আমি ভুলে যাই। তারপর মার শাড়িটা একটু ঠিক করে দিলাম, ঠিক করে দিয়ে এই যে দুজনে মিলে রেডি হয়ে গেছি। লাস্টে দেখি আনকমপ্লিট সিঁদুর পরিনি, তাই সিঁদুরটা পরে একদম কমপ্লিট হতে চলে এসেছি। আর এই যে কমপ্লিট হয়ে গেছি, আর কেমন লাগছে অবশ্যই বলো। সিম্পল সাজ, গরম প্রচণ্ড। তারপর এদিকে মার শাশুড়ি মাকে রেডি করিয়ে দিচ্ছিল, আর আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো আমাদের বাড়িতে এরকমই তিনজনকে রেডি করিয়ে দিই। আর এই যে পুরো রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই বলো। একদম সিম্পল সাজ, আমি বেশি সাজতে গুজতে পছন্দ করি না, আর কোনো মেকআপ করিনি, উইদাউট মেকআপে যাচ্ছি আর কি। তো তারপর এদিকে মা একটু ঠাম্মার আঁচলটা ধরে দিচ্ছিলো। আর এই যে টোটো চলে এসেছে, তো টোটোতে উঠে পড়েছি, বেরিয়ে যাচ্ছি একদম। আর আমাদের নিমন্ত্রণ আজকে ফলিয়া বাজারে। তো একটা দোকানে মার্কেট করতে যাই আমি, ওই দোকানের বাবা মারা গেছে, মানে ওই দোকানদার বাবা মারা গেছে আর কি। তো ওর জন্য শ্রাদ্ধ খেতে যাচ্ছি। তো তারপরে এদিকে আস্তে আস্তে দেখি গেট পড়ে গেছে, আর গেটের ওই পারে যেতে হবে, যেহেতু দাদাদের বাড়ি গেটের ওই পারে। তো তারপরে এই যে এখানে কয়লার ট্রেন চলে যাচ্ছে, এই ট্রেনটার মধ্যে কয়লা রয়েছে। আর ট্রেনটা এত বড়, আমি তো মাঝপথে ভিডিওটাই অফ করে দিয়েছি, নাহলে ট্রেনটা এত বড় তোমাদের দেখাতে পারতাম। পুরো এই মাথা থেকে ওই মাথা চলে এসছে, এইখানে তো শেষ না, আরও ছিল। তারপর আমি পৌঁছে গেছি, এখানে এসে দেখি খেতে বসে পড়েছে মানুষ, তো প্রচণ্ড ভিড়, সেই কারণে আমি এক সাইডে বসেছিলাম। তারপর উঠে এসেছি, দেখি খাওয়া হয়ে যাচ্ছে প্রায়, তাই এখানে এসে দাঁড়িয়ে রয়েছি। আর আমার শ্বশুর শাশুড়িরা জায়গা ধরছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপরে এই যে খেতে বসে পড়েছি, আর মা আর আমি বসে পড়েছি, ফ্যানের তলার দিকে বসেছি, আর বাবা আর ঠাকুমা ওই সাইডটায় বসেছে। চারজনা এক টেবিলে বসতে পারিনি, সে তাই আর কি। আর এই যে এখন মা আর আমি বসে পড়েছি এখানে। আর এই যে লাস্টে আইসক্রিম দিয়েছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আইসক্রিম খেতে খেতে যেতে দেখি প্রচণ্ড মেঘ উঠে গেছে, মানে খেতে বসেই পুরো অন্ধকার হয়ে গেছে। তোমরা আমার মাথার উপর আকাশটা দেখলেই বুঝতে পারবে কী পরিমাণে মেঘ হয়েছে। আর বৃষ্টিও পড়ছিল টিপ টিপ করে যখন আইসক্রিম খেয়ে আসছি, আর হাওয়াও উঠেছিল। আর এটা আমুলের আইসক্রিম দিয়েছে, আমুলের রাবড়ি। আমার শ্বশুর খায়নি, মাকে আমি আগে বলে দিয়েছি, তার মানে বাবারটা আমার। তো তারপর দুটো আইসক্রিম নিয়ে খেতে খেতে এই যে চলে যাচ্ছি আমি। আর মাথার ওপর দেখতেই পাচ্ছ কী পরিমাণে মেঘ ধরেছে, তো বৃষ্টি পড়ছে টিপ টিপ করে গায়ে, হয়তো বৃষ্টিটা দেখতে পাচ্ছ না। তারপর রেল লাইনের এপারে চলে এসেছি, এখন ওই দিকে চলে যাব, মানে ওই বাজারে চলে যাব। আর এই বাজারে ছিল নিমন্ত্রণ, তো হাঁটতে হাঁটতে যতটা এগিয়ে যেতে পারবো ততটাই বাবার উপকার হবে, বাবা নিতে আসবে বলেছিল। তারপর দেখো এই বাজারের দিকে চলে এসেছিলাম, এই যে দুজনেই আইসক্রিম খেতে খেতে মাঠটা খাওয়া হয়ে গেছে। আর এখানে হাওয়া দিচ্ছিল, টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছ কী পরিমাণে মেঘ হয়েছে। তো এখন আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছি, এটা হচ্ছে আড়ত পার করলাম। তারপরে দেখতেই পারো কেমন পরিমাণে টিপ টিপ করে বৃষ্টি পড়তে পড়তে একটু ঝরঝরিয়ে নামতে শুরু করে দিয়েছে। এরপরে দেখো এই জায়গাটা বসে যে কি ভুল করেছি বলে বোঝাতে পারবো না। এই জায়গাটায় পুরোটাই আমি ভিজে গেছি, ছাদটা এদিকে এসছে সেই কারণে। আর ভিডিওটা এখানে শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে